আর মাত্র কয়েকটা দিন এরপরেই আসছে নতুন অর্থ বছরের বাজেট। এই বাজেটটি বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। বিএনপি সরকার প্রায় ২০ বছর পর আবারও বাজেট দিতে যাচ্ছে এবং এমন কঠিন সময়ে বাজেট দিতে যাচ্ছে যখন অর্থনীতি প্রায় খুঁড়িয়ে চলছে। সেই অর্থনীতিকে টেনে তোলার জন্য নতুন এই বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বাজেট নিয়ে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। দর্শক, বাজেট নিয়ে আমাদের এই নতুন আয়োজন, বিশেষ আয়োজন, এটি চলবে বাজেটের পরের দিন পর্যন্ত এবং এই বাজেট আয়োজনে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব, বাজেটের জটিল হিসেব নিকেশ সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমরা বলবো ব্যবসায়ীদের কথা, আমরা বলবো বিশ্লেষকদের কথা, আমরা জানাবো সাধারণ মানুষের ভাবনার কথা। এই সব কিছু নিয়ে আপনাদের সাথে আছি নতুন সরকার নতুন বাজেটের আজকের প্রথম দিনের আয়োজনে। এবং আজকে আমাদের সাথে দুজন অতিথি আমাদের সাথে উপস্থিত হবেন। এর মধ্যে একজনকে এরই মধ্যে আমরা পেয়েছি। আমাদের সাথে রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সাবেক সভাপতি শামস মাহমুদ। জনাব শামস মাহমুদ, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরো একজন অতিথি যুক্ত হবেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল। কিছুক্ষণের মধ্যেই আমরা তাকে যুক্ত করতে পারবো। জনাব শামস মাহমুদ, আপনার কাছে আলোচনায় যাবার আগে আমাদের কাছে রয়েছে একটি প্রতিবেদন বাজেট নিয়ে, আমরা সেটি দেখতে চাই। বহুমুখী সংকটে দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি বেসরকারি খাত। ঋণের প্রবৃদ্ধি নেমে এসেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। উচ্চ সুদ হার, দীর্ঘস্থায়ী জ্বালানি সংকট সহ নানা কারণে স্থবির বিনিয়োগ, ফলে কমছে উৎপাদন এবং কর্মসংস্থান। ঘুরে দাঁড়াতে এখন নতুন বাজেটের দিকে তাকিয়ে উদ্যোক্তারা। অর্থনীতিবিদরা বলছেন স্থবিরতা কাটাতে প্রয়োজন বিনিয়োগ বান্ধব নীতি। বিস্তারিত রিয়াদ সুমনের প্রতিবেদনে। দেশে ৫ ভাগ সরকারি চাকরির বিপরীতে ৯৫ ভাগ কাজের সুযোগই তৈরি করেছে বেসরকারি উদ্যোক্তারা। কিন্তু নানামুখী চাপে তারাই এখন কঠিন সময় পার করছেন। উচ্চ সুদের বিনিয়োগ, দফায় দফায় জ্বালানির মূল্য বৃদ্ধি ও কাঁচামালের আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় ব্যবসার খরচ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। দীর্ঘমেয়াদী এসব সংকটে অনেকটাই মুখ থুবড়ে পড়েছে বিনিয়োগ। হিসেব বলছে চলতি বছরের মার্চে জিডিপির অনুপাতে বিনিয়োগের হার নেমেছে ২২%, যা গত ১১ বছরের মধ্যে সর্বনিম্ন। এই সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে ১০.৫%। অন্যদিকে সরকারের ব্যাংক ঋণ নির্ভরতায় বেসরকারি খাতে ঋণ প্রফিতি নেমে এসেছে ৫%-এর নিচে, যা ইতিহাসে সর্বনিম্ন। প্রাইভেট ব্যাংক থেকে যদি সরকার টাকা নিয়ে নেয় তাহলে প্রাইভেট ব্যাংক আপনার ইকোনমিতে কেমনে মানি ইনজেক্ট করবে, মানি সার্কুলেশন করবে। ট্যাক্সেশন পলিসি যেটা বাংলাদেশের, সেই পলিসিটা বিনিয়োগ এবং ব্যবসার পরিপন্থী। আমরা এমন বাজেট চাই যেটা ব্যবসা বান্ধব, শিল্প বান্ধব এবং কর্মসংস্থান যেন তৈরি হয়। এবং ব্যবসা করার যে জটিলতাগুলা, যেগুলো হলো আপনার রেভিনিউতে ইম্প্যাক্ট করবে না, কিন্তু এই বিষয়গুলো সহজ করলে ব্যবসাটার ক্ষেত্রটা বড় হবে। শুধু অভ্যন্তরীণ নয়, বৈশ্বিক অস্থিরতাও বিপাকে ফেলেছে দেশীয় উদ্যোক্তাদের। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে প্রতিনিয়তই কমছে রপ্তানি। হিসেব বলছে চলতি অর্থ বছরের ১১ মাসে রপ্তানি কমেছে ২.৫%। এক্সপোর্ট পারফরমেন্সে ভালো রকম একটা এফেক্ট হয়েছে। বায়াররা তাদের যে অর্ডার দিচ্ছিল সেখানে তারা কমিয়ে দিয়েছে, তারা কিন্তু ক্রেডিটস নিচ্ছে না। বেসরকারি খাতের এমন বহুমুখী সংকট সরকারের ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যকে হুমকির মুখে ফেলেছে। তাই ঋণের সুদ হার কমিয়ে আনা, বন্ধ কারখানা চালু এবং ঋণ খেলাপি নিয়ন্ত্রণের উপর জোর দিচ্ছে সরকার। ঘোষণা করা হয়েছে ৬০,০০০ কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ। তবে করের বোঝা কমানো ও ভ্যাট ব্যবস্থা সহজ করা না হলে কাটবে না সংকট, বলছেন অর্থনীতিবিদরা। যুক্তিকরণ দরকার, পর্যালোচনা দরকার, অনেক কিছুই কমানো দরকার, অনেক ছাড় বাদ দেওয়া দরকার, কিন্তু এটাকে একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে এটাকে করতে হবে যাতে করে এটা ইতিবাচক ফলাফল আনে। কর রেয়াত দেওয়া হলো, এটা কিন্তু বছরের পর বছর চলে যায়, যুগ যুগ থেকে এটা চলে যায়। এটার কোনো সানসেট ক্লজ নাই, এটার এক্সপায়ারি ডেট নাই। সেটা তো হয় না। আপনি ৫ বছর ১০ বছর দিয়ে আরেকটা খাতকে আপনি উন্নয়ন করেন। এছাড়া এসএমই খাতের জন্য বিশেষ তহবিল গঠন প্রস্তুতির উপর গুরুত্ব আরোপ করেন বিশ্লেষকরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। আমরা প্রতিবেদন দেখছিলাম, আমাদের সহকর্মী রিয়াদ সুমনের প্রতিবেদনে আসলে ব্যবসায়ীরা অনেকগুলো চাওয়ার কথা বলেছেন, অর্থনীতিবিদরা বেশ কিছু পরামর্শের কথা বলেছেন। আমরা একটু দেখতে চাই সরকার আসলে কি বলছে। আমাদের কাছে সরকারের অর্থ উপদেষ্টা
জনাব তিতুমির সাহেবের আমাদের কাছে একটি তার বক্তব্য দেখতে চাই। রাশেদ আল মাহমুদ তিতুমির তিনি কি বলেছেন আমরা একটু দেখতে চাই স্ক্রিনে। তিনি বলেছেন আগামী বাজেট হবে যুব ও ব্যবসা বান্ধব, যেখানে নতুন নতুন কলকারখানা সৃষ্টির মাধ্যমে যুবকদের বেকারত্ব দূর করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমরা অতীতেও শুনেছি ব্যবসা বান্ধব বাজেট, এবারও আমরা বলতে শুনছি। আপনার কাছে কি মনে হচ্ছে এবারের বাজেট কি আসলে ব্যবসা বান্ধব হচ্ছে নাকি আগের মতোই শুধুই কথার কথা? ধন্যবাদ আপনাকে। দেখেন, যে বাজেটটা সামনে আসছে এটা উইল বি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বাজেটস আমাদের জন্য, বাংলাদেশের জন্য। অ্যান্ড বর্তমান সরকার মানে আনফর্চুনেটলি ওনারা কিন্তু এই বাজেটটা মানে যে পরিস্থিতি, গ্লোবাল সিনারিও, অভ্যন্তরীণ অর্থনীতির কথা যদি চিন্তা করেন, এইরকম ডিফিকাল্ট সিচুয়েশনে কিন্তু আমরা কখনো মানে দেখিনি কোনো ইলেক্টেড গভর্নমেন্ট একটা বাজেট উপস্থাপন মানে করার জন্য। তো একটা জিনিস হলো যে বিগত দিনের যে চ্যালেঞ্জগুলো ছিল ওগুলোও রয়ে গেছে, ইন্টারিম গভর্নমেন্টের যে চ্যালেঞ্জগুলো ছিল ওগুলোও কিন্তু এরা ইনহেরিট করেছে। তো অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম গ্লোবালি যদি দেখেন আপনি, যেমন ইরানের যে যুদ্ধ, এটার কারণে যেমন পেট্রোলিয়াম প্রোডাক্টসের দাম বেড়ে গেছে, যেই পণ্যগুলো যেমন টেক্সটাইল আরএমজি, যেমন আমরা পলিস্টার ইউজ করি, এগুলোর দাম বেড়ে গেছে, কৃষিতে এটার উপর একটা প্রভাব পড়ছে। তো সব কিছু নিয়ে ইটস আ ভেরি চ্যালেঞ্জিং বাজেট। কিন্তু যেটা ভালো যে জিনিসটা, সরকার আমরা ইতিমধ্যে যা দেখেছি পত্রপত্রিকায় নিউজের মাধ্যমে, আপনার যে পদক্ষেপগুলো ওরা বলছে নিবে, দিজ আর ফ্রেন্ডলি, এগুলো বিজনেস ফ্রেন্ডলি, কিন্তু এখানে কিছু কন্ট্রাডিকশন আছে। যেমন ফর এক্সাম্পল আপনার যে স্পেন্ডিং মানে যেটা করবে ওরা, এটা করতে গেলে তখন কিন্তু প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কিন্তু তখন হিস্টোরিক্যালি লো। হ্যাঁ, সো তখন তো প্রাইভেট সেক্টর আরও স্কুইজড হবে। কিন্তু একই সাথে ওনারা কর্মসংস্থান কিভাবে তৈরি করবে ওদিকে বলছে। যেমন যে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে আছে এগুলোকে সচল করার জন্য একটা প্রণোদনা প্যাকেজ আমরা দেখেছি, খুবই ইট ইজ আ পজিটিভ স্টেপ। বাট অ্যাট দ্য সেম টাইম মানে জিনিসটা হলো যে আমরা অনেক কিছু, আমরা যখনই বাজেট নিয়ে কথা বলি, যেটাই নিয়ে কথা বলি, আমরা সবসময় যে প্রবলেমটা ফেস করি, নীতি নির্ধারক যেই আসে ওনারা অ্যাজিউম করে যে সব কিছু ঠিক আছে, ওটার উপর ওরা নতুন করে উদ্যোগ নিচ্ছে না। কিন্তু এবার সরকার ক্ষেত্রে আমরা কিন্তু সরকারের দিক থেকে আমরা কিন্তু বলতে শুনছি না সময়ে যে আসলে অর্থনীতি সবকিছু ঠিক নেই। আগে যেভাবে বলা হতো, আগে প্রবলেমটাকে অ্যাড্রেস করা হতো না, সেই জায়গাটাতে আমরা কিছুটা পরিবর্তন কি দেখছি? যেমন এখানে দেখেন, এখানে আপনার প্রেজেন্টেশনে নিউজে যেটা ছিল যে মানে নতুন কর্মসংস্থান তৈরি হবে, নতুন মানে ফ্যাক্টরি উদ্যোক্তারা তৈরি করবে। কিছুদিন আগে নিউজ পেপার যদি দেখেন, এখানে কয়েক হাজার ফ্যাক্টরি রেডি ফর বিজনেস, কিন্তু গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ পাচ্ছে না বলে ওনারা উৎপাদনে আসতে পারছে না। তো ওনাদের জন্য তো এখানে আপনি যেটা এক্সিস্টিং, যেটা ইনভেস্টমেন্ট হয়ে গেছে ব্যাংকের টাকা দিয়ে, যে ফ্যাক্টরি অলরেডি সেট আপ করা হয়ে গেছে, এটাকে চালু করেন। এটা চালু হলে ফাইন্যান্সিয়াল সেক্টরের উপর এটা একটা প্রভাব আছে। তারপরে যে এক্সিস্টিং যে ব্যবসা বাণিজ্য যারা করে থাকে, যারা এই উদ্যোগগুলো নিয়ে ফ্যাক্টরিগুলো সেট আপ করেছে, ওনাদের উপরও একটা রেহাই থাকে। হ্যাঁ, তো এটা তো অটোমেটিক। আপনি যদি এই যেগুলো রেডি ফর বিজনেস, মানে নতুন যে ফ্যাক্টরিগুলো তৈরি হয়েছে কিন্তু গ্যাসের কারণে অথবা বিদ্যুৎ সংযোগের কারণে চালু করতে পারছে না, এটা যদি চালু হয় কর্মসংস্থান তো আপনি ইমিডিয়েটলি আপনি পাচ্ছেন। তো এনার্জি সিকিউরিটি কিভাবে করবে, কারণ এটা একটা ভেরি ফ্লুইড সিচুয়েশন। ইরানের যুদ্ধ কতদিন ধরে চলে এটার উপর ডিপেন্ড করবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এখানে যেটা আমাদের জন্য যেটা অ্যালার্মিং ব্যবসায়ী হিসেবে, ওটা হলো যে সরকার যে লক্ষ্যমাত্রা নিয়েছে এবং রেভিনিউ টার্গেট যেটা দিয়েছে, রেভিনিউ টার্গেট আপনি যদি বিগত 4টা বছর দেখেন, অলমোস্ট 50% কিন্তু জাস্ট মিট আপ করতে পেরেছে। হ্যাঁ, তো এখন যেটা দিয়েছে, এখানে যদি রেভিনিউ শর্টফল হয়, আপনার টাকাটা কোত্থেকে আসবে? টাকাটা তো আসবে মানে ওনারা বলছে যে বাইরে থেকে লোন নেবে, কিন্তু বাইরে থেকে যদি লোন নেয়, ওই তখন একটা আশঙ্কা থাকে আমাদের যে ডিভ্যালুয়েশন, সরকার ওদিকে যাবে না। হ্যাঁ, কারণ ডিভ্যালুয়েশন যদি তখন করতে লাগে, তখন জিনিসপাতির দাম বেড়ে যাবে, সরকারের ঋণের বোঝা কিন্তু এক্সটার্নাল বরোইংয়ের ঋণের বোঝাটা বেড়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম ডিভ্যালুয়েশন যদি না করে, আপনি বর্তমান যে পরিস্থিতি, মানে কারণ এখনও কিন্তু বাংলাদেশ ইজ এক্সপোর্ট লেড
ইকোনমি, Right. তো এক্সপোর্ট খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আপনি পার্শ্ববর্তী দেশ ভারত, আমাদের কম্পিটিটিভ যে কান্ট্রিগুলো ফর আরএফজেন টেক্সটাইল যদি দেখেন আপনি স্পেসিফিক্যালি, সব দেশ কিন্তু কন্ট্রোলভাবে ডিভ্যালুয়েশন করছে টু বি কম্পিটিটিভ। ইভেন জাপানের মতন দেশ 160 ইয়েন টু $1, হিস্টোরিক্যালি লো ইয়েন এগেনস্ট ইউএসডি, কি জন্য? টু বি এক্সপোর্ট কম্পিটিটিভ। হ্যাঁ, ইন্ডিয়াতে 96 রুপি হয়ে গেছে $1 বিপরীতে। ইন্দোনেশিয়াও কিন্তু ডিভ্যালুয়েশন হচ্ছে এখন, 18,000 রুপিয়া মানে $1 এখন, লাইক মানে গতকাল ইট ওয়াজ হিস্টোরিক্যালি লো। তো আমাদেরও তো করতে লাগবে, কারণ আমার তো এখানে এমন কিছু হয়নি যে ওভারনাইট সব কিছু ঠিক হয়ে গেছে। আমাদের তো স্ট্রাকচারাল যে প্রবলেম, যা সরকারও বলছে, রয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম এখানে আপনাদের প্রেজেন্টেশনে যেটা বলা হচ্ছে যে ট্যাক্স হলিডে ব্যাপারগুলো, হ্যাঁ, ট্যাক্স হলিডের ব্যাপার, হ্যাঁ আমরাও এগ্রি করি যে এটা গ্র্যাজুয়ালি শুড বি উইথড্রন, বাট আপনি উইথড্র কখন করবে? যখন সবকিছু ঠিক থাকবে। Right. আপনার যদি ঠিক না থাকে, আপনি উনি কি করছে, এই দেশ কি করছে, এগুলো দিয়ে না, আগে নিজের ঘর গুছিয়ে পরে আপনি ধরেন একটা লাইট লাগালেন, একটা শোপিস আনলেন, এলইডি লাইট লাগালেন, মানে তখন আপনি ঘরটা সুন্দর করে গুছাতে পারবেন একটা একটা করে অ্যাডিশন করে। কিন্তু আপনার যদি ঘর ভেঙে, মানে ভাঙা ঘরে যদি থাকেন আপনি, এটাকে কিভাবে সুন্দর করে লিভেবল করা যাবে ওইদিকে আপনার নজর দিতে লাগবে। জি, অবশ্যই আমরা আপনার কাছে আবারও ফিরবো। আমাদের আরেক সহকর্মী রয়েছেন আমাদের আরেকটি স্টুডিওতে। তার কাছে আমরা যাব, তার আগে অর্থমন্ত্রী আসলে কি বললেন আমরা একটু দেখি। অর্থমন্ত্রী একটি বক্তব্য আমরা দেখতে চাই, যে তিনি বলেছেন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে একটি সীমিত গোষ্ঠীর আধিপত্য এবং অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার কারণে ব্যবসা পরিচালনার ব্যয় বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় পরিবর্তনে ব্যবসা বাণিজ্যে অপ্রয়োজনীয় নিয়ন্ত্রক জটিলতা কমানো, সরকারি সেবায় ডিজিটালাইজেশন জোরদার এবং সৃজনশীল অর্থনীতির বিকাশের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক করার পরিকল্পনা করছে সরকার। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেটমেন্ট কিন্তু, এবং তিনি এই সরকার গঠনের আগ থেকেই কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখেছি তিনি এই কথাগুলো বলে আসছেন। ডিরেগুলাইজেশনের কথা বলছেন। বাংলাদেশের অর্থনীতির এত নিয়ন্ত্রণমূলক, এবং সেটির সবচেয়ে বড় সাফারার কিন্তু আপনারা ব্যবসায়ীরা। এই জায়গাটাতে সরকার আসলে কোন ধরনের ডিরেগুলাইজেশন করতে পারে, এবং সেখানে কোন কোন জায়গাগুলোতে আপনি মনে করেন যে আপনারা অনেক বেশি জটিলতা ফেস করছেন, যেটিকে আসলে আরেকটু সহজ করা যেতে পারে? না, যেমন ফাইন্যান্স মিনিস্টার যে কথাগুলো বলেছে, মানে কমপ্লিটলি এগ্রি উইথ হিম। হ্যাঁ, কমপ্লিটলি এগ্রি। যেমন উনি গতকাল একটা ইয়েতে কিছু উল্লেখ করেছে, যেমন এনবিআর রিফর্ম, অটোমেশন। হ্যাঁ, আমাদের কিন্তু সবসময় আপনি যার সাথে কথা বলেন, ভ্যাট থেকে শুরু করে কাস্টমস, তারপরে কর্পোরেট ট্যাক্স, যেটাই থাকুক, এনবিআর এর উপর কিন্তু সবসময় আমরা দোষারোপ করি এনবিআরকে। তো উনি কিন্তু ওই জায়গায় ঠিক জায়গায় হাত দিয়েছে যে ইট শুড বি অটোমেটেড। এখন অটোমেশন অ্যান্ড উনি আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্টলি যেটা বলেছে, ওটা হলো যে আপনার একটা ট্যাক্স প্রেডিক্টেবিলিটি। হ্যাঁ, ট্যাক্স কীভাবে কর্পোরেট ট্যাক্স নেওয়া হবে, এটার একটা লং টার্ম, দীর্ঘমেয়াদী, ব্যক্তি পর্যায়ে এবং মানে ব্যবসায়ীদের জন্য একটা লং টার্ম একটা দিয়ে দিবে যে আগামী 5 বছর ট্যাক্সের হার এরকম হবে। কিন্তু দেখেন এখন জিনিসটা হলো যে এখানে একটা কন্ট্রাডিকশন অলসো উই ক্যান সি। আপনি কর্পোরেট ট্যাক্স ঠিক আছে, আপনি বললেন যে 5 বছর দিলেন, কিন্তু পরে যদি আপনি টার্নওভার ট্যাক্স যদি ওখানে আরোপ করেন, তাহলে এটা কিন্তু মানে কোনো লাভ হবে না, উল্টো একটা ক্ষতি হবে। ক্ষতি কি জন্য হবে? আপনার শুনতে খুব কম লাগে যে 1% টার্নওভার ট্যাক্স। 1% টার্নওভার ট্যাক্স ইজ অলমোস্ট ইকুয়াল টু 20% কর্পোরেট ট্যাক্স। হ্যাঁ, ফাইনাল ট্যাক্সে 20% চলে আসে। এখন এখানে আরেকটা জিনিস হলো যে আমাদের ট্যাক্স স্ট্রাকচার যেটা, যেমন ধরেন আপনি এসএমইরা স্পেশালি এটাতে সাফার করে সবথেকে বেশি। ওটা হলো যে আপনি ব্যালেন্স শিট করলেন, আয় কত, ব্যয় কত, আপনার মুনাফা কত হলো। আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে ওই যখন ট্যাক্সটা আপনি অ্যাকাউন্ট করবেন, তখন কিন্তু কোম্পানি প্রফিট আছে, কিন্তু ট্যাক্স দেওয়ার পরে এটা নেগেটিভে চলে যাচ্ছে। এই জিনিসটা থেকে আমাদের বেরোতে লাগবে, এখানে একটা ওভারহলিং লাগবে। অ্যান্ড দ্য থিং ইজ দ্যাট দিস ইজ আ স্টার্ট। এই বাজেট দিয়ে যে বর্তমান সরকার সবকিছু ঠিক করে ফেলবে, এটা আমরা আশা করি না, এটা অবাস্তব একটা কথা। হ্যাঁ, কারণ ওনারা যেটা ইনহেরিট করেছে,
ওটাকে ঠিক করতে লাগবে ফার্স্ট অফ অল, Right. গ্লোবাল যে সিচুয়েশন ওটাকে ট্যাকল করতে লাগবে, তারপরে ইয়ে হবে। কিন্তু যে ভালো যে জিনিসটা হলো যে আমরা এতদিন ধরেন যেগুলো বলে আসছি ব্যবসায়িক মানে যারা ব্যবসার সাথে আমাদের সম্পৃক্ততা আছে, এইটার রিফ্লেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাজেটে, ওনারা কিন্তু আমাদের কথা এখন বলা শুরু করেছে। সো দিস ইজ আ গুড থিং। অ্যান্ড একটা জিনিস আনফর্চুনেটলি আমরা কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না, ওটা হলো যে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য আমরা আশা করেছিলাম এই সরকার এই বাজেটে একটা জিনিস যাতে থাকে, ওটা হলো যে একটা স্মুথ ট্রানজিশন এলডিসি ফান্ড। এটার কিন্তু আমরা এখনো কিন্তু দেখতে পাচ্ছি না যে কেউ এটা নিয়ে কোনো কথা বলছে। তো একটা ভালো খবর তো আমরা শুনেছি যে এলডিসি গ্র্যাজুয়েশনের যে বাংলাদেশের যে আবেদনটি ছিল সেটি পজিটিভলি বিবেচনা করা হচ্ছে। আমরা যতটুকু বুঝতে পারছি কয়েকটা বছর হয়তো পেছাতে পারে। হ্যাঁ, তো এক বছর যদি পেছায়, কথার কথা, এটা তো ইনডেফিনিটলি পেছাবে না, এটা তো 1 বছর 2 বছর ডেফারমেন্ট হবে। বাংলাদেশে 3 বছরের আবেদন ছিল, 3 বছরের আবেদন, ধরেন এটা 1 বছর 2 বছর 3 বছর যদি হয়, আমরা ধরে নিলাম যে 3 বছরই অ্যাকসেপ্ট করা হলো, তাহলে 3, তারপর পরে আবার একটা ট্রানজিশনারি 3 বছর পাবো, 6 বছর পাবো। আপনার এলডিসি গ্র্যাজুয়েশনের পাশাপাশি আরেকটা চ্যালেঞ্জ আছে, কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনের যে সমস্যা যেটা, যে এখন থেকে যদি উদ্যোগ না দেয় আপনার ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রি, স্পেশালি এসএমই, এরা কিন্তু কোনো প্রোটেকশন পাবে না। আপনি যে লক্ষ্যটা বলছেন যে আপনার এইম হলো ফর জব ক্রিয়েশন অ্যান্ড এমপ্লয়মেন্ট ক্রিয়েশন, হ্যাঁ, নতুন ব্যবসা প্রতিষ্ঠান যাতে উঠে দাঁড়ায়, এটা কিন্তু তখন ওরা সুযোগ পাবে না। রাইট। আপনার কাছে আবারও আলোচনায় ফিরবো, আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতির পর আবারও আমাদের আরও বেশ কিছু আয়োজন রয়েছে। দর্শক, নতুন সরকার নতুন বাজেটের এই আয়োজনে নিচ্ছি একটি বিরতি, ফিরবো একটু পর, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর বিশেষ আয়োজন নতুন সরকার নতুন বাজেটে। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাজেটের নানান বিষয় নিয়ে, বিশেষ করে বেসরকারি খাতের যে চ্যালেঞ্জগুলো, ব্যবসা বান্ধব বাজেট নাকি আসলে করের বোঝা, এই শিরোনামে আমরা আলোচনা করছি। এই পর্যায়ে আমরা যাব আমাদের আরেকটি স্টুডিওতে, সেখানে রয়েছেন সহকর্মী রিয়াজ সুমন, তার কাছ থেকে বাজেটের আরও কিছু তথ্য জানবো, বিশেষ করে সরকারের এই বাজেট নিয়ে কি উদ্যোগ রয়েছে, ব্যবসায়ীরা কি চান এবং বিশ্লেষকরা বা অর্থনীতিবিদরা আসলে কি পরামর্শ দিচ্ছেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা রিয়াজের কাছে যাব। রিয়াজ, আপনার কাছে এই বাজেট নিয়ে কি তথ্য রয়েছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ শাহাদাত। বাজেটকে ঘিরে আসলে ব্যবসায়ীদের মধ্যে সবসময় একটি আগ্রহের জায়গা থাকে যে তাদের বিনিয়োগ এবং তাদের কর্মসংস্থানের যে চ্যালেঞ্জগুলো, সেই জায়গাতে সরকার কি স্বস্তি দেবে বাজেটে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ব্যবসায়ীদের মধ্যে সবসময় একটা আগ্রহের জায়গা থাকে। তবে এইবারের বাজেট ঘিরে ব্যবসায়ীদের মধ্যে যে চাপা কিছু শঙ্কার কথা আমরা শুনতে পাচ্ছি। তারা যেমনটা বলছেন যে এবার এক্সিস্টিং করদাতাদের উপর আরও করের চাপ বাড়ানো হবে, এটি নিয়ে তারা শঙ্কিত রয়েছেন। একই সাথে তারা বলছেন যে ব্যবসার পরিবেশ অনুকূলে আসলে বারবার কর রেয়াত বা কর ছাড়ের যে বিষয়গুলো, সেই দাবিগুলো কিন্তু তাদের করতে হয় না। সেই জায়গাগুলোতে কিন্তু তাদের একটা চ্যালেঞ্জ রয়েছে। এবং একই সাথে তারা বলছেন যে 7 লাখ কোটি টাকার যে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেটি যদি টার্গেটেড ব্যবসায়ীদের উপরে চাপিয়ে দেওয়া হয়, তাহলে এখানেও একটি শঙ্কা রয়েছে। এই বাস্তবতায় আসলে বিকেএমই, বিজিএমই এবং বিটিএমই এই ব্যবসায়িক সংগঠনগুলো কিছু সুনির্দিষ্ট দাবি তাদের রয়েছে, যার মধ্যে উৎস কর এবং অগ্রিম আয়কর হ্রাস, বিদ্যমান 1% উৎস কর কমিয়ে 0.5% করার দাবি রয়েছে। একই সাথে রপ্তানি প্রণোদনা ও নগদ সহায়তার উপর কর প্রত্যাহারের দাবি রয়েছে। তারা বলছেন যে 10% অগ্রিম কর বিলোপ করতে হবে। কর্পোরেট 10% নামানো কর, যেটি আসলে বিটিএমের পক্ষ করা হয়েছে, তারা বলছে যে পোশাক খাতের সাথে সামঞ্জস্য রেখে 12% যে কর হার রয়েছে, সেটি আসলে 10% করার দাবি জানিয়েছে তারা, এবং সেটি 2030 সালের পর্যন্ত। একসাথে বিকেএমই বলছে যে ঋণ মৌকুফের দাবি জানিয়েছে, সেই সাথে নগদ অর্থ সহায়তা চেয়েছে এবং ম্যানমেড ফাইবার ব্যবহারের ক্ষেত্রে আসলে শুল্ক ছাড় চেয়েছেন তারা, এবং একই সাথে নিরবিচ্ছিন্ন গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহ দাবি করেছে। এই বাস্তবতায় যে অর্থনৈতিক যে বেসরকারি গবেষণা সংস্থাগুলো, বিশেষ করে আমাদের দেশে যে সংস্থাগুলো আছে, তার মধ্যে সিপিডি কিছু সুপারিশ করেছে। তারা বলছে যে ব্যবসা পরিচালন ব্যয়, অর্থাৎ কস্ট অফ ডুইং বিজনেস, জ্বালানি বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ঋণের সুদহার যুক্তিকরণ, এইসব দাবি করেছেন। রাজস্ব নীতি, কর হার ব্যবস্থার সংস্কারের চেয়েছেন। ব্যাংকিং খাত এবং
অর্থায়ন সুবিধা এই দাবিগুলো করেছেন। পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI তারা কিছু সুপারিশ করেছে, সেগুলোর মধ্যে শুল্ক এবং বাণিজ্য নীতির সংস্কার, WTO নিয়মাবলীর সাথে সমন্বয়, এই দাবিগুলো করেছেন। এবং PPRCর কিছু সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে। তারা বলছে যে SME খাতে সহজ অর্থ এবং ঋণ সহায়তা করতে হবে। এরকম কিছু সুপারিশ কিন্তু রয়েছে। আমরা এবার বাজেটে সরকারের যে 10টি খাতে অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব রয়েছে, সিদ্ধান্ত রয়েছে, সেই অগ্রাধিকার গুলো দেখিয়ে নিতে চাই। এখানে শিক্ষা খাত, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, অর্থনীতি পুনরুদ্ধার, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সুরক্ষা সম্প্রসারণের ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড চালু। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, জ্বালানি নিরাপত্তা, ভর্তুকি ব্যবস্থাপনা, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলার তাদের অগ্রাধিকার হিসেবে নেওয়া হচ্ছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে তাদের আরও কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। তার মধ্যে ন্যূনতম কর আদায় করা হলেও পরে তা ফেরত বা না দেওয়ার কিংবা সমন্বয় করা না হয় না, ফলে ব্যবসায়ীদের অভিযোগ আছে এই বাস্তবতায় 2026-27 অর্থ বছরের বাজেটে ন্যূনতম কর এবং উৎস কর এই ব্যবস্থা বড় পরিবর্তন আনতে যাচ্ছে। এনবিআর নতুন নিয়মে উৎস কাটা আর করার আটকে থাকবে না, এমনটি বলা হচ্ছে। এবং একই সাথে আরেকটি বিষয় যেটি হচ্ছে যে আপনার যে মানে নিবন্ধিত তিনধারী প্রতিষ্ঠানগুলো যে মাসিক ভ্যাট রিটার্ন করতে হয় প্রতি মাসে মাসে, সেটি আসলে এখন 3 মাস অন্তর অন্তর নিয়ে আসা হয়েছে, অর্থাৎ বছরে 4 বার রিটার্নটি জমা দিলেই হবে। এই ক্ষেত্রে আসলে সবচেয়ে বেশি উপকৃত হবে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের প্রতিষ্ঠানগুলো। এই একই সাথে সরকারের আরও কিছু পদক্ষেপ রয়েছে যেগুলোর মধ্যে আসলে বেসরকারি খাতে গতি ফেরানোর জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করা এবং করের বোঝা না বাড়িয়ে ব্যবসা সহজীকরণ, লজিস্টিক্স অবকাঠামো এবং জ্বালানি নিরাপত্তার বিষয়গুলো নিয়ে এবার সরকার ভাবছে এবারের বাজেটে দেওয়ার জন্য। এবং একই সাথে অলিগার্ক এবং সিন্ডিকেট প্রথার বিলুপ্ত করে সমতা নিশ্চিত করার পরিকল্পনা করা হয়েছে এবারের বাজেটে। একই সাথে LDC মোকাবেলা করার জন্য যে প্রস্তুতি সরকারের, সেটিও কিন্তু নেওয়া হয়েছে। সারাত এই ছিল আমার কাছে মোটামুটি বাজেট ঘিরে সরকার, ব্যবসায়ী এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোর সুপারিশ। রিয়াজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম আমাদের সহকর্মী রিয়াজ সুমনের কাছ থেকে সরকারের নানান পদক্ষেপ এবং অর্থনীতিবিদদের সুপারিশ বিষয়ে। আমাদের সাথে এরই মধ্যে এসে যুক্ত হয়েছেন শওকত আজিজ রাসেল, BTM এর সভাপতি। আপনাকে স্বাগত জানাচ্ছি। দেরিতে হলে আপনাকে আমরা পেয়েছি, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ব্যস্ততার মধ্যে এসেছেন। আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো যে সরকারের যে উদ্যোগগুলোর কথা শোনা যাচ্ছে, যেগুলো আমরাও একটু আগেও শুনছিলাম, বিশেষ করে এনবিআর এর নানা সংস্কারের কথা বলা হচ্ছে, ব্যবসা সহজ করা বা শুল্কায়নকে সহজ করার ক্ষেত্রে কিছু পদক্ষেপের কথা শুনছি, এগুলো কি যথেষ্ট নাকি আসলে আরো অনেক কিছু আপনাদের আশা ছিল আর কি? এগুলো তো হচ্ছে কালেকশন প্রসেস। আপনি টাকা ফান্ড কালেকশন করবেন। টোটাল বাজেটটা দুটো জিনিসের সমন্বয় হয়ে থাকে, একটা হচ্ছে আয় আর একটা হচ্ছে ব্যয়। আপনার ব্যয়টা থামানো যাচ্ছে না, এটা বহির্বিশ্বে আপনার দেনা আছে, পাওনা আছে, সো ইউ ক্যানট স্টপ ইট, আপনি এটা থামাতে পারবেন না। আপনার সরকারের একটা খরচা আছে, সেটা আপনি থামাতে পারবেন না। বেতনভুক্ত কর্মচারী আছে, সেটা আপনি থামাতে পারবেন না। আপনার কারেন্সি ডিভ্যালুয়েশনের কারণে আপনাকে অনেক টাকা বাড়তি পেমেন্ট করতে হচ্ছে, সেটা আপনি থামাতে পারবেন না। তাহলে আপনার বাড়তি টাকার দরকার। বাড়তি টাকা দরকার হলে, যেটা আপনি এখন পয়েন্ট আউট করেছেন, এনবিআরকে প্রেশার করা হচ্ছে। তো এনবিআর তো এটা আকাশ থেকে আনতে পারবে না টাকা, এটা ব্যবসা বাণিজ্য থেকেই আনতে হবে। তো তাইলে উৎসটা কি দাঁড়াইলো? ব্যবসা, তাই তো? তো বাজেটে আমি এমন কিছু দেখি নাই যে ব্যবসায়ীদের জন্য করা হচ্ছে। সেটা ঘোষণা পেয়েছি 60,000 কোটি টাকা নাকি বরাদ্দ আছে। এখন এই 60,000 কোটি টাকা কি যথেষ্ট, কম না বেশি? বা যদি 60,000 কোটি টাকা আপনি দিয়েও থাকেন, তাহলে কি প্রক্রিয়া দিবেন, কাদেরকে দিবেন? যে ব্যবসার দম নাই, যে ব্যবসা কোনোদিনও রাইজ করবে না, টিকবে না, আপনার সেখানে তো অর্থায়ন করে লাভ হচ্ছে না। দ্যাট উড বি এ ওয়েস্ট অফ মানি। আপনি ওখানে বিনিয়োগ করতে পারবেন বা টাকা প্লাউ ব্যাক করতে পারবেন যেখানে আপনি ধরে নিতে পারবেন যে সাস্টেনেবল হবে। একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে। গত বছর আমরা 26,000 কোটি টাকার
সুতা ইম্পোর্ট করেছি। অর্থাৎ এটা দাঁড়াইলো যেটা না করলেও এটা এখানে উৎপাদন করলে আমার অনেক টাকা সাশ্রয় হবে, ভ্যালুয়েশন হবে, কর্মসংস্থান হবে, যেটা সরকারের টার্গেট। তাহলে আপনাকে অর্থায়ন করতে হবে এই জায়গাটাতে। আপনার সুতার যে স্পিনিং মিল আছে, কলকারখানা আছে, যেটা বন্ধ হয়ে আছে, নতুন নতুন মেশিন বন্ধ হয়ে আছে, মানুষ ক্রমশ কর্মচ্যুত হচ্ছে, তাদের সেখানে আপনি অর্থায়নটা করতে হবে। আর কেন আমরা 26,000 কোটি টাকার সুতা ইম্পোর্ট করতে বাধ্য হইলাম, যেখানে আমাদের এটা 12-14 হাজার কোটি টাকা ছিল এই বছর 2-1 আগে? হঠাৎ করে এত বড় জাম্প কেন দিল? কই সরকার তো একটু ভাবে বলে আমার মনে হয় না, বা আমাদেরকে কোনোদিন ডেকে কোনোদিন বলেনি, আচ্ছা আপনাদের প্রবলেমটা কি, আপনাদের কি কারণে এতগুলো সুতা ইম্পোর্ট করতে হইলো? আপনাদের তো অনেক ফ্যাক্টরি আছে, আপনাদের কি ক্যাপাসিটি নাই, বা আপনারা কি আপনাদের কি আনভায়াবল? একটা প্রশ্ন তো করেনি এখন পর্যন্ত। আজ অব্দি বাণিজ্য মন্ত্রণালয়ের সেক্রেটারি নিয়োগ পর্যন্ত হয়নি। তো টিকার অভাবে ছেলেবেলে মরে যাচ্ছে। তা আমরা অ্যাকচুয়ালি তাহলে এই দেশটা সিদ্ধান্তের অভাবে মরে যাবে। আপনার এই যে সিদ্ধান্তহীনতার কারণে আপনার ব্যবসাও গুটাচ্ছে, কর্মসংস্থানও গুটাচ্ছে, আর জন্ম দিচ্ছে মাস্তান, চিন্তা, চাঁদাবাজ, ছিনতাই, এইগুলো জন্ম নিচ্ছে। আমি মনে করি আগামীতে যে বাজেট হবে সেখানে সুন্দর সুন্দর কথা বলা হচ্ছে। হাসপাতাল হবে, মন্দির হবে, মাদ্রাসা হবে, আপনার স্কুল হবে, শিক্ষার্থীর টাকা দিবেন। এগুলা করে মানুষ হ্যাপি হবে না যখন আপনার ঘরে ভাতের চাল থাকবে না, আপনার প্রবলেমই থেকে যাবে। এই জায়গাতে আসলে সরকারের এই বাজেটে সুনির্দিষ্ট কি প্রস্তাব আছে আপনার কাছে, যেগুলো করলে আসলে ব্যবসায়ীদের, আপনাদের যে ব্যবসার ব্যয় বাড়ছে এবং ব্যবসা করতে যে আপনার যে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন, সেগুলোর ক্ষেত্রে এই বাজেটে এই বছরই আসলে কোন বিষয়গুলো, সবগুলোতে আসলে এক বছরের সমাধান করা, একটা বাজেটের সমাধান করা সম্ভব না, সেই জায়গাতে আসলে কোন বিষয়গুলো আসলে ইমিডিয়েটলি করতে পারে এই বাজেটে? কেন সরকার জানে না যে আমরা সময় মতো গ্যাস পাইনি? সরকার জানে না আমরা যে কোভিড পার করেছি? আর এক একটা ফ্যাক্টরি এই ধরনের বেসিক টেক্সটাইল আপনার আমরা 85% এক্সপোর্ট করি। হ্যাঁ, টেক্সটাইল এন্ড আরএমজি 13% জিডিপি কন্ট্রিবিউশন আমাদের যখন এই দুরূহ অবস্থা, 95% এফিসিয়েন্সিতে ফ্যাক্টরি না চললে তো প্রফিট করা যায় না, করা যায়? তাহলে আমরা কত পার্সেন্ট এফিসিয়েন্সি চালাইছি? টাকা ডিভ্যালু করছেন আপনি 45%। তো ওই 45% তো আমাকে র মেটেরিয়াল ইম্পোর্ট করতে আপনি আমাকে অ্যালাউ করছেন? ব্যাংকে বলছেন যে ঠিক আছে এটা সমন্বয় করো, নাহলে তো কাঁচামাল কিনতে পারবে না, বলেছে? বা আমাদেরকে ডেকেছে? আমাদের কি শুনেছে? না, কিছুই হচ্ছে না। তো এখন যদি আপনি এখানে চোখ বন্ধ করে রাখেন উট পাখির মতো, তাহলে তো আপনি মনে করেন যে যেভাবে এই তত্ত্বাবধায়ক সরকার দেশ চালাচ্ছে সরকার এখনো, তাই তো দেখছি ওরা অ্যাভয়েড করে গেছে। এনারা হয়তো বুঝতে পারতেছে না, বা আমরা বুঝতে পারতেছি না, আমরা হয়তো কোন ভাষায় কথা বলি ওনারা হয়তো বুঝতেছে না। তোমরা সরকার বুঝতে পারছে না আপনাদের ভাষা। আমি আবারও আপনার কাছে আসবো। আমরা একটু দেখতে চাই অর্থ উপদেষ্টা এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আজ কিছুক্ষণ আগেই কথা বলেছেন বাজেট নিয়ে, তাদের একটু বক্তব্য শুনতে চাই। কর হার না বাড়িয়ে অভ্যন্তরীণ সম্পদ বাড়বে, তখন আমাদের পক্ষে সম্ভব হবে গণদ্রব্য তথা পাবলিক গুড, শিক্ষা, স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ানো এবং কার্যকরী ব্যয় বাড়ানো। অর্থাৎ আমাদের ঘোষিত পর্যায়ক্রমভাবে 5% মোট দেশজ উৎপাদন তথা জিডিপির 5% নিয়ে যাওয়া। আপনারা 11 জুন দেখতে পারবেন যে কর কাঠামোর ক্ষেত্রে তার প্রতিফলন করবে। আমাদের ইম্প্যাক্ট সবচেয়ে বেশি সাধারণ মানুষের উপরে পড়ে ডিজেলের কারণে, আপনারা জানেন। সেটা হচ্ছে বড় বড় পরিবহন বাসগুলো, যেগুলোতে আমরা সাধারণ মানুষরা চলাফেরা করি, শহর এলাকায় বা আন্তঃ জেলা যেসব বাস আছে, এবং ট্রাক, পণ্য পরিবহনের সাথে যুক্ত যে ট্রাকগুলো আছে সেগুলো ডিজেলে চলাচল করে। সো ডিজেলের মূল্য বৃদ্ধি হয়নি। একদিকে যেমন দীর্ঘমেয়াদী পরিকল্পনাতে হাত দিতে হচ্ছে যাতে আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি, জ্বালানিতে আমরা নিজেদের জ্বালানির উপর নির্ভর করতে পারি, এবং আমরা যাতে এটাকে সহনীয় পর্যায়ে আনতে পারি। সরকারের খুবই গুরুত্বপূর্ণ 3 জন ব্যক্তি, এবং যেখানে অর্থ উপদেষ্টা যেটি বলছেন যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াতে চাই, এবার অগ্রাধিকার রয়েছে। সামাজিক সুরক্ষা খাতে বেশ কিছু কর্মসূচি যেহেতু রয়েছে, তাদের নির্বাচনী ইশতেহার, সেগুলো বাস্তবায়নে অর্থের প্রয়োজন, যে কারণে রাজস্ব অভ্যন্তরীণ সম্পদ আহরণ বাড়াতে চাই। সেখানে কর কাঠামোয় তার প্রতিফলন দেখবে।
সরকার বলছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার একটা বড় অঙ্কের ঘাটতি বাজেট রাখছে এবং তার সেটি সংস্থান প্রতি বছরের মতো এবারও আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়ার কথা বলছে। তাহলে আপনারা আসলে টাকা কই পাবেন বিনিয়োগের জন্য? ওনারা দুজন খুব সুন্দর বাংলায় কথা বলেন এবং গুছিয়ে কথা বলতে পারেন, স্বপন সাহেব আর তিতুমির সাহেব। আর আমরা যারা ব্যবসা করি আমরা প্র্যাকটিক্যাল একটা পরিস্থিতির মধ্যে বসবাস করি, বাস্তবতার মধ্যে থাকি। আপনি বলছেন টাকার ঘাটতি ঘটাচ্ছেন তো আপনি ক্যাপিটাল মার্কেট থেকে টাকা নিয়ে যাচ্ছেন, আপনি এই যে শিডিউল ব্যাংকগুলো থেকে টাকা নিয়ে যাচ্ছেন, আপনি ট্রেজারি বন্ড কিনতে ফ্যাসিলিটেট করছেন, আপনি আমাদের যে মার্কেটে ব্যবসা করব এই বাজেটেও তো আপনি শিডিউল ব্যাংক থেকে টাকা নেবেন। তো আপনি টাকাটা রাখলেন বাণিজ্যের জন্য তো, আর কর্মসংস্থানের জন্য আপনি টাকা রাখলেন না, আপনি নিজে নিয়ে যাচ্ছেন, আবার আপনি কন্ট্রিবিউট করছেন। আপনি স্বীকার করেন যে আপনি ব্যর্থ হচ্ছেন ফরেন ফান্ড আনতে, আপনাকে মানতে হবে আপনি কনভিন্স করতে পারছেন না, আপনি জাতিকেও কনভিন্স করতে পারতেছেন না, আপনি আন্তর্জাতিকভাবেও আপনি কনভিন্স করতে পারছেন না। আমার মনে হয় যে সরকারের যে কনফিডেন্স সেটা বহির্বিশ্বে আমরা এখনো আয়ন করতে পারিনি, সেখানে একটা ব্যর্থতা আছে, সেটাকে রিভ্যাম্প করা দরকার, ওটাকে রিজুভিনাইল করা দরকার। আর এই যে ঘাটতি আছে এই ঘাটতির কারণ কিন্তু সরকারকে বলবো আমি সরকার নিজেই, সে এমন কেন পরিকল্পনা করবে যে আকাশচুম্বী, যেটা সম্ভব না টার্গেট মিট করা। আপনার এখন আরও বিপদে আমরা পড়ছি, যেমন যে কয়টা ফ্যাক্টরি ভালো আছে, মনে করেন একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে 10টা, আমি ফর দ্যাট ম্যাটার সিটি গ্রুপের দিয়ে স্টার্ট করি, ওরা কিন্তু একটা বড় কোম্পানি, ওদের অনেক কন্ট্রিবিউশন আছে, ওদের অনেক বিনিয়োগ আছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিনিয়োগ, আজকে সব একের পর একে থেমে যাচ্ছে। কেন থেমে যাচ্ছে? আমাদের ডিজাইনটা করা হয়েছে সিআইবিতে যে এই ফ্যাক্টরিটা যদি কোনো কারণে আপনার ঝুঁকিপূর্ণ হয়ে যায় অথবা এটা আর চলবে না মনে করেন, এটার সিআইবি আপনার অন্যটাকে বন্ধ করে দেয়। তখন হচ্ছে কি ভালো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, আর ভালো ফ্যাক্টরি তখন চেষ্টা করে যে ওই ফ্যাক্টরি থেকে মূলধন নিয়ে ওটাকে টিকিয়ে রাখার জন্য। এই জবা খিচুড়ির কারণে এখন আগামীতে দেখবেন ভালো ফ্যাক্টরিগুলো বন্ধ হচ্ছে। বন্ধ হওয়ার সাথে সাথে তারা কিন্তু ব্যাংকে নিয়েও ডুববে, তারা তো ডুববে ব্যাংকে নিয়ে ডুববে। হ্যাঁ, এই আইনটা করা হয়েছিল একটা মহৎ উদ্দেশ্য নিয়ে, যে আমাদের দেশের কিছু ব্যবসায়ীর, অসাধু ব্যবসায়ীর একটা প্রবণতা আছে টাকা শিফট করা বা বেসামালভাবে হ্যান্ডেল করা, ওদেরকে কন্ট্রোলে রাখার জন্য। বাট নাও ইজ নট দ্য টাইম। এখন আমরা খুব ঝুঁকিপূর্ণ ভার্নাবল একটা ইকোনমিতে আছি। এখন আমি মনে করি 5 বছরের জন্য এই আইনটা স্থগিত করো। যে ফ্যাক্টরি চলবে না, যার প্রোডাক্ট লাইফ সাইকেল বলে একটা কথা আছে, যে সব প্রোডাক্টের একটা লাইফ সাইকেল আছে, যেটা এখানে গিয়া এটা ডিমিনিশিং একটা লাইফে চলে যাবে, তো সেখানে আপনি অর্থায়ন করে লাভ নাই। আর সেই ফ্যাক্টরি যদি ডুবেই যায়, ডুবে ওটাকে আপনারা বিক্রি করে দেন, কারণ ব্যাংকের একটা প্রসেস আছে, বিক্রি করে সে তার টাকা আদায় করে নেবে, কিন্তু ওর যে সিস্টার কনসার্ন আছে তাকেও ড্যামেজ করা হচ্ছে এই মুহূর্তে। তো এই আইনগুলো আমাদের যে সরকারের যে বন্ধ কারখানা চালুর সিদ্ধান্তটা এটি আত্মঘাতী সিদ্ধান্ত, এটা আমি বলবো যে আপনাকে চুজ এন্ড পিক করতে হবে, আপনাকে জানতে হবে যে কোন বন্ধ কারখানাকে আমি অর্থায়ন করলে সেটা রিভ্যাম্প করবে। যেমন আমি মনে করি আখের শিল্প আমি মনে করি যে আপনার ভাইবল না, কারণ বাংলাদেশ জিওগ্রাফিক্যালি ডাজ নট গিভ ইউ দ্য রাইট ইল্ড। আমরা বলি না কত ধানে কত চাল, বাংলাদেশে আখ চাষের জন্য উপযুক্ত না। এখানে যদি আপনি বলেন বিট দিয়ে আমি চিনি বানাবো, সেটাও কিন্তু হবে না, ওটা অন্য দেশে হতে পারে। সো এদেশে হয়তো আপনার যে পরিমাণ আপনি নিউজিল্যান্ডে একটা গরু দুধ দেয়, সেটা বাংলাদেশে হবে না কোনোদিনও। সুতরাং আপনি ডোন্ট পুশ লিমিটস উইথ সামথিং দ্যাট ইজ নট প্র্যাকটিক্যাল। কিন্তু আপনাকে আমি তো বলেই দিলাম, যেখানে 26,000 কোটি টাকা ইম্পোর্ট হচ্ছে, এত হাজার কোটি টাকা ইম্পোর্ট হচ্ছে, আপনার এখানে মেশিন আছে, সেখানে আপনি কনসেন্ট্রেট করেন। জি, অবশ্যই আমাদের আসলে উৎপাদনশীলতার দিকে বেশি জোর দেওয়া হচ্ছে, যেখানে উৎপাদন বেশি সেখানে আমাদের আসলে নীতি সহায়তা বা বিনিয়োগ দেওয়া উচিত, এটি আপনি বলতে চাচ্ছেন। আমরা আবারও ফিরবো আলোচনায়, একটা বিরতির সময় হয়েছে। দর্শক, নতুন সরকার নতুন বাজেটের এই আয়োজনে সময় হচ্ছে আরও একটি বিরতির, ফিরবো একটু পর, সাথেই থাকবেন আশা করি। স্বাগত জানাচ্ছি আরও একবার, দেখছেন নতুন সরকার নতুন বাজেট। আমরা এই মুহূর্তে দেখতে চাই ক্ষুদ্র, একেবারে অতি ক্ষুদ্র ব্যবসায়ীরা আসলে তারা কষ্ট করছেন, তারা আসলে কি বলছেন, বাজেটে আসলে তারা কি চান, তাদের একটু চাওয়াটা দেখে আসতে চাই।
এখন তো চলছে, যেটা আছে বাজার সেটা চলছে, কিন্তু 11 তারিখের পর যদি আবার বৃদ্ধি হয় তাহলে তো সাধারণ মানুষের সমস্যা হয়ে যাবে। আগের তুলনায় এখন মালের দাম অনেক বাড়তি, আমাদের চলতে খুব কষ্ট হয়ে যায়। ঠিক আছে, এখন আমি চাই যে মালের দাম না বাড়ুক, আমরা সাধারণ যারা আছি এরা একটু চলে খাইতে পারি। বাজেটের অনুযায়ী যে বর্তমানে যে দামটা আছে এই দামটা চলে, এর বেশি হলে সমস্যা হয়ে যায়। সরকার বাজার যদি নিয়ন্ত্রণে রাখতে পারে তো বেশ ভালো। হ্যাঁ, সবাই তো আমরা চাই যে বাজার নিয়ন্ত্রণে রাখুক। ওরা আসলে চায় হচ্ছে সব জিনিসপত্রের দাম কমুক, তারা যাতে একটু ভালো থাকে। আমরা একটু আজকের পত্রিকার কয়েকটা শিরোনাম একটু দেখতে চাই। শুরুতে আমার কাছে রয়েছে দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার শিরোনাম করেছে বিদ্যুৎ ও সারে বাড়ছে ভর্তুকির চাপ। 26-27 অর্থ বছরে ভর্তুকি ও প্রণোদনা খাতে 1,26,125 কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা করা হয়েছে, যার 55% যাবে বিদ্যুৎ এবং সার খাতে। দৈনিক সমকালের শিরোনাম বাজেটে সংস্কৃতি বিকাশে 2% বরাদ্দ দাবি। সংস্কৃতি বিকাশের জন্য সরকার আসলে চিন্তা করছে। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে উচ্চ বিনিয়োগ সম্ভাবনা না ঝুঁকি। বিনিয়োগের যেই আগামী অর্থ বছরে মোট বিনিয়োগকে জিডিপির 28% থেকে 34.5% উন্নীত করার উচ্চাভিলাষী একটি পরিকল্পনা সরকার করছে। দৈনিক কালের কণ্ঠ বলছে ভ্যাট রিটার্নে আসছে বড় পরিবর্তন। এটি নিয়ে আমরা কথা বলেছি যে ভ্যাট রিটার্নের যেই বিষয়টি, যেটি আসলে প্রতি মাসে দেওয়া লাগতো, সেটি এখন প্রতি 3 মাস অন্তর দিতে হবে। দৈনিক বণিক বার্তা বলছে নিউমোনিং কন্টেনার টার্মিনাল পরিচালনা ডিপি ওয়ার্ল্ডকে নিয়ে সংশয়ে সরকার। এটি নিয়ে অনেকদিন ধরে আলোচনায় হচ্ছে, সেটি আসলে জানি না কি সমাধান হবে। দৈনিক প্রথম আলো বলছে বাজেটে সৃজনশীল অর্থনীতিতে জোর, বরাদ্দ হবে 300 কোটি টাকা। আমি আবারও ফিরতে চাই, আমি এই মুহূর্তে যেতে চাই জনাব শামস মাহমুদ আপনার কাছে। যে কথাগুলো আসলে এই সাধারণ মানুষ বলছে যে তারা আসলে কষ্টে আছে, বিশেষ করে এসএমই, আপনি ডিসিসিআর প্রেসিডেন্ট ছিলেন, আপনারা এসএমই নিয়ে কাজ করেন, এসএমই খাতের জন্য আসলে এই বাজেটে কিছু আছে কিনা? না, আসলে এসএমইদের কথা আমরা ভুলে গেছি। আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় স্পেশালি ধরেন দে সাফার্ড মোর দ্যান লার্জ বিজনেসেস। হ্যাঁ, আপনি বাংলাদেশ ব্যাংকের যে উদ্যোগগুলো নিয়েছে, হ্যাঁ, উইচ আর পজিটিভ, এসএমইদের সাথে এটার কোনো সম্পৃক্ততা নেই। এগুলো সব লার্জ ইন্ডাস্ট্রির জন্যই করা হয়েছে। অ্যান্ড আনফর্চুনেটলি ইভেন যে বিদ্যুতের যে দামটা বাড়লো, হ্যাঁ, বিদ্যুতের দাম যেটা বাড়লো, এখানে 10% 20% যে জাম্প করেছে ইলেকট্রিসিটি প্রাইস, এটা উইল এফেক্ট দেম অ্যাট দ্য সেম টাইম। অ্যান্ড বিদ্যুতের দামে কিন্তু একটা জিনিস যেটা আছে, যে হসপিটালেরও কিন্তু ইলেকট্রিসিটির ইউনিটের প্রাইস বাড়ানো হয়েছে। সো মানে দিস ইজ কন্ট্রাডিক্টরি। আপনি একটু আগে দেখলেন যে আমাদের অ্যাডভাইজার মহোদয় বললো যে স্বাস্থ্যসেবার উপর ওনারা ইয়ে করবে, কিন্তু আপনি তো দাম অলরেডি বাড়িয়ে দিলেন এই জাম্পে। অ্যান্ড হ্যাঁ, আমরা সবাই সাবসিডি নিয়ে কথা বলছি, একটা হট টপিক যে ইলেকট্রিসিটি সাবসিডি, এটা সবাই বুঝি, কিন্তু সিস্টেম লস নিয়ে আজকে পর্যন্ত আমি কারোকে দেখলাম না যে কোনো কথা বলতে, যে ওইটা কিভাবে করানো হবে অথবা কি উদ্যোগ নেওয়া হচ্ছে। বার্ক অনেক কথা বলে, সুন্দর সুন্দর কি সমস্যা আছে এগুলো বলে, কিন্তু সিস্টেম লসটা কিভাবে কমানো এটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। অ্যান্ড এটা আমাদের আনফর্চুনেটলি যারা সৎভাবে ব্যবসা করে এবং সাধারণ জনগণ যারা আছে, আমাদের ঘাড়ের উপর এসে পড়ছে। অ্যাট দ্য সেম টাইম রিনিউয়েবল এনার্জি নিয়ে এই বাজেটে অনেকগুলো উদ্যোগ, অনেকগুলো স্টেপস নিবে, যেটা বলা হচ্ছে যে কর কমানো হবে, ভালো কথা। কিন্তু এখানে টেক্সটাইল এবং আরএমজি এই দুটো খাতকে এক করে ফেলা হয় সবসময় কথা বলার সময়। হ্যাঁ, আপনি কিন্তু রিনিউয়েবল এনার্জি দিয়ে আপনি একটা টেক্সটাইল অপারেশন চালাতে পারবেন না, যেটা 24 ঘন্টা অপারেশন থাকে, অথবা যেখানে বয়লার থাকে। তো এই জিনিসগুলো দে নিডস টু বি অ্যাড্রেসড অ্যাজ ওয়েল। জি, আমরা একেবারে শেষের দিকে আমি সবশেষ প্রশ্ন নিয়ে আসতে চাই জনাব রাসেল। বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, আমরা দেখেছি গ্যাসের দামও বাড়ানো হয়েছে, সবকিছুর দাম বাড়ছে, তারপরে ভর্তুকির চাপ কেন বাড়ছে? দাম তো বাড়বেই। আপনার বিদ্যুৎ আপনি যে বিদ্যুৎ প্লান্টগুলো আপনি দিয়েছেন, এগুলা প্রাইম মিনিস্টারের একটা মানে ব্যক্তিগত গিফটেবল আইটেম ছিল, উপহার দিত উনি, মানে আগের আওয়ামী লীগের সময়। হ্যাঁ, মনে করেন আমরা কি আশা করি যে একটা টেন্ডার হবে, বিডিং হবে, লোয়েস্ট রেট যে দেবে তাকে এটা অ্যাওয়ার্ড করা হবে, সবচেয়ে এফিশিয়েন্ট ওয়েতে যে বিদ্যুৎ উৎপাদন করবে, মানে সবচেয়ে কম গ্যাসে সবচেয়ে বেশি আপনার ইলেকট্রিসিটি হবে, এই ধরনের বিবেচনায় এনে পাওয়ার প্ল্যান্ট দেওয়া হচ্ছিল। কিন্তু সরকার শেখ হাসিনা গভর্নমেন্ট আসার পরে এটা আনসলিসিটেড কন্ট্রাক্ট দেওয়া শুরু হয়ে গেল। এই যে সাকিব আল হাসান একটা ছক্কা মেরে দিল,
তাকে খুব ভালোবাসার জায়গা থেকে একটা পাওয়ার প্ল্যান্ট দিয়ে দেওয়া হলো। এখন এটা দাম কত হবে, ইউনিট প্রাইস কত হবে, এখানে 1.5 থেকে 2 টাকা ইউনিটে বেশি, 1 টাকার তারতম্য কিন্তু 1000 কোটি গিয়ে আপনার করেসপন্ডিং করে। আদানির সাথে একটি অসম্মতি, আদানির সাথে আপনি 14 টাকা 18 টাকাতে কন্ট্রাক্ট করে বসে আছেন, আপনি দাম কমাবেন কোত্থেকে? আপনি দেখেন আলবারাখা, এটাকে বলে পাস্ত্র, মাত্র 1 টাকা 90 পয়সা দিয়ে কিন্তু করছে। সেগুলো তো হয়েছে, সেগুলো আমরা সবাই জানি, এই সরকারও জানে। তাহলে এই সরকারের আসলে গত 3 মাসে তারা আসলে কি পদক্ষেপ নিয়েছে এই জায়গাগুলোতে খরচ কমিয়ে আনার ক্ষেত্রে, যেটি শামস ভাই বলছিলেন সিস্টেম লস কমানো, এই খরচ আমি কমানো? তো মনে করি পাকিস্তান গভর্নমেন্টকে ফলো করা উচিত। পাকিস্তান গভর্নমেন্টের সুপ্রিম কোর্ট থেকে এই পাওয়ার প্ল্যান্টের সবগুলো রেট রিভিউ করা হয়েছে, এবং কিভাবে দেওয়া হয়েছে, না দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে, কোর্টের হস্তক্ষেপ এসছে। এখন এরা তো কোনো জায়গায় হস্তক্ষেপ করে না। আপনি তো অনেক টাকা নষ্ট করছেন, এই যে ব্রিজ বানাইছেন, আন্ডারপাস করছেন, এয়ারপোর্ট বানায় ফালায় রাখছেন, বিমান কিনবেন সেটাও আইনে কিন্তু বোরখা দিয়ে সাজায় রাখতে হবে, তো কেউ তো জবাবদিহিতার আন্ডারে নাই। তাইলে আপনি গোয়িং ফরওয়ার্ড আমি কেমনে বলবো যে আমার সরকার আসলে টাফ, রাফ অ্যান্ড টাফ? সেটা তো আমি বলতে পারছি না যে বর্তমান সরকার রাফ অ্যান্ড টাফ। তো ওনাদেরকে প্রতিষ্ঠা করতে হবে, দে ভেরি স্ট্রং, দে ভেরি অ্যাগ্রেসিভ, এবং তারা আগামীতে একটা এমন একটা প্রসেস করবে যেখানে অ্যাকাউন্টেবিলিটি থাকবে। অবশ্যই আমরাও সেটা আশা করছি। জনাব শওকত আজিজ রাসেল, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব শামস মাহমুদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা কষ্ট করে এখানে এসেছেন এবং আমাদের আলোচনায় অংশ নিয়েছেন। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। নতুন বাজেট, নতুন সরকার, নতুন বাজেটের আজকের এই আয়োজনে আপনারা আমাদের সাথে ছিলেন। এই অনুষ্ঠান চলবে 13 জুন পর্যন্ত, আপনারা আমাদের সাথেই থাকবেন সে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। সবাই ভালো থাকবেন।